রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ বাড়াতে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিকারক দেশগুলোর উপর সেকেন্ডারি স্যাংশন বা অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের কথাও বলেছেন তিনি। কিন্তু এখানে দেখা গেছে বৈষম্যপূর্ণ সিদ্ধান্ত। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক বাড়িয়েছে, যা এখন মোট 50% দাঁড়িয়েছে। কারণ ভারত যুদ্ধকালীন সময়ে রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে, অথচ রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা চীনের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আর এতেই স্পষ্ট হয়ে উঠেছে ভারতকে চাপে রাখা হচ্ছে আর চীনকে দেওয়া হচ্ছে ছাড়, এমনটাই বলছেন বিশ্লেষকরা। বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন চীনের সঙ্গে কৌশলগত কারণে আপাতত কঠোর অবস্থানে যাচ্ছে না। যুক্তরাষ্ট্র বিশেষভাবে বিরল খনিজ সরবরাহ নিশ্চিত করতে চায়, যেখানে চীনের প্রায় একচেটিয়া আধিপত্য রয়েছে। সামরিক প্রযুক্তি থেকে শুরু করে ক্লিন এনার্জি, অসংখ্য শিল্পে এই 17 ধরনের বিরল খনিজ অপরিহার্য। সেই প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসন শুল্কের সিদ্ধান্তে সময় ক্ষেপণ করছে। এছাড়া বছরের শেষের দিকে বড়দিনের কেনাকাটা সামনে রেখে মার্কিন খুচরা বাজার চীনা পণ্যের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এখনই বাণিজ্য সংকট তৈরি হলে যুক্তরাষ্ট্রে ভোক্তামূল্য বেড়ে যেতে পারে, তাই আপাতত চীনের উপর চাপ কম রাখা হচ্ছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে চীন রাশিয়ার মোট তেলের 13% কিনত, যা বেড়ে এখন 16% হয়েছে। কিন্তু ভারতের ক্ষেত্রে চিত্র ভিন্ন। যুদ্ধের আগে ভারতের রাশিয়া থেকে তেল আমদানি ছিল 1%-এরও কম, যা এখন 42% পৌঁছেছে। বেসেন্টের দাবি, ভারত সস্তায় রাশিয়ার তেল কিনে উচ্চ মূল্যে পুনরায় বিক্রি করছে এবং এর মাধ্যমে ভারতের কিছু ধনী পরিবার প্রায় $16 বিলিয়ন মুনাফা করেছে। এমনকি হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো এবং ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলারও অভিযোগ তুলেছেন যে ভারত কার্যত রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে অর্থায়নে সহযোগিতা করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, চীনের বিষয়টি শুধু রাশিয়ার তেল কেনার সঙ্গে সম্পর্কিত নয়, এটি আরও জটিল। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেন, চীনের বিরুদ্ধে সেকেন্ডারি স্যাংশন দেওয়া হলে বৈশ্বিক জ্বালানি বাজারের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। এদিকে বেইজিংয়ের চীনা দূতাবাস জানায়, রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্য আন্তর্জাতিক আইনসম্মত। চীনের অর্থনীতি সম্প্রতি মন্থর হয়ে পড়েছে এবং বেকারত্ব বাড়ছে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতিই এর একটি বড় কারণ বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে একই সঙ্গে তারা বলছেন, চীনের ব্যাংক ও কোম্পানিগুলো দীর্ঘদিন ধরে সেকেন্ডারি স্যাংশনের ঝুঁকি মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি চীন বাণিজ্য রুট বৈচিত্র্যময় করছে এবং কৌশলগত পণ্যের দেশীয় উৎপাদন বাড়াচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের উপর নতুন শুল্ক চাপালে এর প্রভাব সরাসরি পড়বে মার্কিন ভোক্তাদের উপর। মূল্যস্ফীতি আরও বাড়বে। গত 12 আগস্ট যুক্তরাষ্ট্র ও চীন পারস্পরিক সমঝোতায় বিদ্যমান শুল্ক বিরতি 90 দিনের জন্য বাড়িয়েছে, যা 10 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। এর আগে গত মে মাসে জেনেভায় চুক্তি করে দুই দেশ। সে সময় যুক্তরাষ্ট্র চীনের আমদানির ওপর শুল্ক 30% এবং চীন যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর শুল্ক 10% কমিয়ে আনে। এর ফলে বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে যায়। তবে বিশ্লেষকদের মতে এখনো দুই দেশের মধ্যে আস্থার ঘাটতি রয়ে গেছে। তবুও উভয় পক্ষই শিগগির কোনো ইতিবাচক ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ভারতের উপর অতিরিক্ত শুল্ক যেমন বাড়ছে, তেমনি নিষেধাজ্ঞাও আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তারা গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে একটি নতুন পর্যায়ের অভিযানের পরিকল্পনা অনুমোদন করেছেন। এ লক্ষ্যে চলতি মাসে 50,000 রিজার্ভ সেনা ডাকার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বুধবার এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, ইসরায়েলি বাহিনী এখন গাজা শহরের সেই সব অঞ্চলে অভিযান চালাতে যাচ্ছে যেখানে আগে তারা প্রবেশ করেনি এবং যেখানে এখনো হামাস সক্রিয় রয়েছে। ইতোমধ্যে গাজা শহরের জেতুন ও জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনারা অবস্থান করছে, যেখানে আরো বড় পরিসরে অভিযান চালানোর পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই সেনাপ্রধানের চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নতুন অভিযানের সুনির্দিষ্ট সময় এখনো জানা যায়নি। সেই সামরিক কর্মকর্তার মতে এই পরিকল্পনার অংশ হিসেবে চলতি মাসেই 50,000 অতিরিক্ত রিজার্ভ সেনা ডাকা হবে, যার ফলে রিজার্ভ বাহিনীর সংখ্যা দাঁড়াবে প্রায় 1,20,000।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি মাসের শুরুতে বলেছিলেন, ইসরায়েলের মূল লক্ষ্য হচ্ছে বাকি যেসব জিম্মি এখনো মুক্ত হয়নি তাদের উদ্ধারের পাশাপাশি হামাস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর ভবিষ্যৎ হুমকি সম্পূর্ণরূপে নির্মূল করা। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বাধীন জঙ্গিরা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 1200 মানুষ হত্যা করে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া 251 জনকে জিম্মি করে তারা গাজায় নিয়ে যায়। পরবর্তীতে যুদ্ধবিরতি বা বিনিময় চুক্তির মাধ্যমে অধিকাংশ জিম্মিকে মুক্ত করা হয়েছে। হামাস বলেছে বাকি জিম্মিদের মুক্তি দেবে কেবল একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহারের বিনিময়ে। ইসরায়েলের এই নতুন সামরিক অভিযানের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্রভাবে সমালোচিত হচ্ছে। এতে গাজার মধ্যাঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে আরেক দফা ব্যাপক বাস্তুচ্যুতির আশঙ্কা তৈরি হয়েছে। গাজা শহরে বর্তমানে লাখ লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে। এখানেই গাজার শেষ দফার গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর কিছু অবশিষ্ট রয়েছে। মধ্যস্থতাকারী পক্ষ এবং হামাস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতির শর্তে সম্মত হয়েছে, তবে ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। নেতানিয়াহুর জোটের কয়েকজন সদস্য হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে কোনো ধাপে ধাপে চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরান সম্প্রতি জানিয়েছে তারা যে কোনো নতুন ইসরায়েলি হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সম্প্রতি 12 দিনের যুদ্ধে ব্যবহৃত ক্ষেপণাস্ত্রগুলোর চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন নতুন ক্ষেপণাস্ত্র তাদের আছে। বারো দিনের যুদ্ধে যে ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল সেগুলো কয়েক বছর আগের তৈরি বলে জানান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর তথ্য প্রকাশ করেছে। তিনি আরও বলেন, আজ আমরা আগের চেয়ে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যা আমাদের কাছে প্রস্তুত আছে। যদি ইহুদি জায়নবাদী শত্রুরা আবার কোনো দুঃসাহসিকতা দেখায় তাহলে আমরা নিঃসন্দেহে এই নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করব। গত জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের উপর বোমা হামলা শুরু করে, যার জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন ইসরায়েলের যৌথ এ হামলায় উচ্চ পদস্থ সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী সহ শত শত মানুষ নিহত হন। হামলা চালানো হয় সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকাতেও। যুক্তরাষ্ট্র সংক্ষিপ্ত সময়ের জন্য এ যুদ্ধ অংশ নেয়। শুধুমাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোই তাদের মূল লক্ষ্য ছিল। এ বছরের 24 জুন থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন যে কোনো সময় নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে। যদিও তেহরান স্পষ্ট জানিয়েছে তারা যুদ্ধ চায় না, তবে সব ধরনের সংঘর্ষের জন্য প্রস্তুত রয়েছে। সোমবার ইরানের প্রথম সহ রাষ্ট্রপতি মোহাম্মদ রেজা আরেফ বলেন, সংঘর্ষের জন্য আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, আমরা আসলে কোনো যুদ্ধবিরতিতে নেই, এটা কেবল লড়াইয়ের সামরিক একটা বিরতি। ইরানের গণমাধ্যম জানিয়েছে তাদের সেনাবাহিনী বৃহস্পতিবার থেকে 2 দিনব্যাপী সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের স্বল্প ও মধ্যম পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলো বহুবার উদ্বেগ প্রকাশ করেছে। তাদের চোখে এটা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি। চলতি বছরের জুলাই মাসে ফ্রান্স একটি সমন্বিত চুক্তির আহ্বান জানায়, যাতে ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র ও আঞ্চলিক প্রভাব বিস্তারের বিষয়গুলিও অন্তর্ভুক্ত থাকে। তবে ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের সামরিক সক্ষমতার প্রশ্নে তারা আপোষহীন।
ইউরোপীয় নেতারা যেভাবে ট্রাম্পের সাথে দেখা করেছেন, আরব নেতাদেরও উচিত ওয়াশিংটনে গিয়ে মার্কিন নীতি পরিবর্তনের জন্য চাপ সৃষ্টি করা, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য আরব নেতাদের তীব্র চাপের মুখে হামাস যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে। কাতার ও মিশরের মধ্যস্থতায় আনা এই প্রস্তাবে 60 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দি বিনিময়ের কথা বলা হয়েছে। হামাসের রাজনৈতিক নেতা বাসেম নাইম সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাবে সম্মত হয়েছি। আল্লাহ যেন আমাদের জনগণের কষ্ট লাঘব করেন। হামাস জানিয়েছে তারা কোনো পরিবর্তন ছাড়াই এই প্রস্তাবটি মেনে নিয়েছে। ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট গাজা সিটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, আইডিএফ গাজা সিটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য প্রস্তুতি নেবে এবং যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণের কাছে মানবিক সাহায্য পৌঁছাবে। নেতানিয়াহু 5টি নীতি ঘোষণা করেছেন। হামাসকে নিরস্ত্রীকরণ, সব জিম্মি মুক্তি, গাজা অসামরিকীকরণ, ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিকল্প একটি প্রশাসন। আরব জনমতের 82% মানুষ গাজা যুদ্ধে মার্কিন নীতিকে খুবই খারাপ বলে মনে করে এবং আরও 12% একে খারাপ বলেছে। 72% আরব জনগণ মনে করে গাজায় মার্কিন নীতি ওয়াশিংটনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করবে। 76% আরব জনগণ বলেছে যুদ্ধের পর থেকে তাদের মার্কিন নীতির প্রতি দৃষ্টিভঙ্গি আরও নেতিবাচক হয়েছে। অর্ধেকের বেশি মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রকে অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি মনে করে। বাগদাদে আরব লীগের সম্মেলনে নেতারা গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর আরও চাপ বৃদ্ধির দাবি করেছেন। মিশরের প্রেসিডেন্ট সিসি ট্রাম্পকে যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় সব প্রচেষ্টা নিতে আহ্বান জানিয়েছেন। ইরাক গাজা পুনর্গঠনের জন্য $20 মিলিয়ন অনুদানের ঘোষণা দিয়েছে। মিশর গাজা পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের পরিকল্পনা করছে। ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ ও ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের প্রস্তাবে আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মিশর, জর্ডান ও সৌদি আরব সবাই এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ বলেছেন, ফিলিস্তিনিরা অদৃশ্য নয়, আমরা তোমাদের দেখি, স্বীকৃতি দেব। দুটি রাষ্ট্রের সমাধানে বিশ্বাস করি, দুটোই নিরাপদ ও স্বীকৃত। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল অস্ট্রেলিয়ার ফিলিস্তিনি প্রতিনিধিদের ভিসা বাতিল করেছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী অক্টোবর 2023 থেকে এ পর্যন্ত 62,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে গাজায় দুর্ভিক্ষ সৃষ্টির অভিযোগ করেছে। গাজার জনগণ দুর্ভিক্ষের কবলে পড়ার উপক্রম রয়েছে বলে বিশেষজ্ঞরা সতর্কতা দিয়েছেন। মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি রাফা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছেন, বর্তমানে ফিলিস্তিনি ও কাতারি প্রতিনিধিরা মিশরে রয়েছেন নিয়মিত হত্যা ও অনাহার বন্ধের প্রচেষ্টা জোরদার করতে। আরব বিশ্বের এই একাট্টা প্রতিরোধ ও কূটনৈতিক চাপের মুখে এখন দেখার বিষয় ইসরায়েল ও ওয়াশিংটন কতটা নমনীয়তা দেখায়। আরব নেতাদের সরাসরি ওয়াশিংটনে গিয়ে চাপ সৃষ্টি না করলে গাজায় এই মানবিক বিপর্যয় আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। এবার গাজা অভিযান বেশ ভয়াবহ হতে যাচ্ছে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসরায়েলের আগ্রাসন এবার আরও বড় বিপর্যয় নেমে আসতে পারে গাজায়। এদিকে ইসরায়েলের 60,000 সেনা দলের গাজা অভিমুখে যাত্রার খবরে মিশর তাদের 40,000 সেনা প্রস্তুত রেখেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পাশে নিজেদের সীমান্তে নজিরবিহীনভাবে সেনা সংখ্যা বাড়িয়েছে মিশর। ইসরায়েলে গাজা সিটিতে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে এমন প্রেক্ষাপটে কায়রো আশঙ্কা করছে হাজার হাজার গাজাবাসী হয়তো মিশরের উত্তর সিনাই অঞ্চলে প্রবেশের চেষ্টা করতে পারেন।
মঙ্গলবার মিডল ইস্ট আইকে দেয়া এক সাক্ষাৎকারে মিশরের এক সামরিক কর্মকর্তা নিশ্চিত করেছেন বর্তমান উত্তর সিনাইয়ে প্রায় 40,000 সেনা মোতায়েন রয়েছে। এটি 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির আওতায় নির্ধারিত সেনা সংখ্যার তুলনায় বহুগুণ বেশি। সূত্রটি বলেছে, গত কয়েক বছরের মধ্যে আমরা মিশরের সেনাবাহিনীকে এত উচ্চমাত্রার সতর্ক অবস্থায় কখনো দেখিনি। কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট আবদেল্লাহ ফাতাহ এল সিসির প্রত্যক্ষ নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিল ও জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকের পরেই তিনি সেনা মোতায়েনের নির্দেশ দেন। তিনি স্পষ্ট করে বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে এবং গাজার জনগণকে স্থানচ্যুত করতে চায়, কিন্তু মিশর এই পরিকল্পনা কোনোভাবেই সমর্থন করে না। বর্তমানে সিনাইয়ের বিভিন্ন ঘাঁটিতে মিশরের সেনারা অবস্থান নিয়েছে। বিশেষত গাজার সীমান্তবর্তী জোন সি এলাকায় ভারী সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সাজোয়া যান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ বাহিনী ও M60 যুদ্ধ ট্যাঙ্কও রাখা হয়েছে। মিশরীয় সূত্র জানিয়েছে, বাড়তি সেনা মোতায়েনের বিষয়টি ইসরায়েলকে জানানো হয়েছে। কায়রো তাদের জানিয়েছে এটি কেবল আত্মরক্ষামূলক ব্যবস্থা, তবে সতর্ক করে দেয়া হয়েছে যদি ইসরায়েল মিশরের ভেতরে কোনো হামলা চালায় তার কঠোর জবাব দেয়া হবে। এদিকে মিশরের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি স্পষ্ট করেছেন, গাজার জনগণকে অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনায় তারা কোনোভাবে সহায়তা করবে না, বরং যে কোনো মূল্যে তা প্রতিরোধ করবে। এদিকে ফিলিস্তিনের গাজায় ভয়াবহ আক্রমণের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার রাতে IDF চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা তার কাছে পরিকল্পনা উপস্থাপন করলে তিনি তাতে পূর্ণ সায় দেন। বুধবার দ্য টাইমস অফ ইসরায়েল প্রতিরক্ষা সূত্রের বরাতে জানায়, মন্ত্রী ইসরায়েল কাটজ গাজা সিটিতে সেনাবাহিনীর আক্রমণাত্মক পরিকল্পনা অনুমোদন করেছেন। এই আক্রমণাত্মক অভিযানকে গিডিয়ন্স চ্যারিয়টস বি নামে ডাকা হচ্ছে। একই নামে পূর্ববর্তী আরেকটি অভিযান চালিয়েছিল IDF। তখন হামাসকে জিম্মি চুক্তিতে চাপ দেওয়ার জন্য IDF উপত্যকার 75% অঞ্চল দখল করে নিয়েছিল। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, কাটজ বৈঠকে IDF এর পরিকল্পনা এবং প্রস্তুতির প্রশংসা করেছেন। সরকার গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেওয়ার পরে এ পরিকল্পনা করা হয়। আক্রমণাত্মক অভিযানের জন্য IDF কর্তৃক প্রায় 60,000 রিজার্ভিস্ট কল আপ আদেশ জারির প্রস্তুতি চলছে। কাটজ সেনা আহ্বানের এই আদেশটিও অনুমোদন করেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, অভিযানে গাজা সিটি থেকে উপত্যকার দক্ষিণে আনুমানিক 10 লাখ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে বাস্তুচ্যুত করা হবে। প্রতিরক্ষামন্ত্রী এজন্য IDF এর মানবিক প্রস্তুতি অনুমোদন করেছেন। চীনের একগুচ্ছ নতুন ক্ষেপণাস্ত্র ঘিরে আলোড়ন উঠেছে বিশ্বব্যাপী। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে অন্তত 4টি নতুন সিস্টেম, YJ-15, YJ-17, YJ-19 এবং YJ-20। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে YJ-20, যেটিকে বিশ্লেষকরা বলছেন একেবারে নতুন প্রজন্মের এয়ারক্রাফট ক্যারিয়ার কিলার। চীনের আসন্ন বিজয় দিবসে সামরিক কুচকাওয়াজের মহড়ায় অংশগ্রহণ করবে নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো। চীনের এই কুচকাওয়াজ আয়োজন করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী 80তম বার্ষিকীকে সামনে রেখে। আগামী 3 সেপ্টেম্বর বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারে অনুষ্ঠিতব্য এই প্যারেডে দেশটির সামরিক শক্তি ও আধুনিকায়নের নতুন চিত্র তুলে ধরবে বেইজিং। সামরিক পর্যবেক্ষক রিক জোয়ের মতে JY-17 ও JY-19 সম্ভবত হাইপারসনিক অস্ত্র, JY-15 হতে পারে সুপারসনিক মিসাইল, তবে সবচেয়ে রহস্যময় YJ-20, যেটি আংশিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো হলেও ওড়ার সময় অ্যারোডাইনামিক লিফট ব্যবহার করে, অর্থাৎ এটি গতির পাশাপাশি কৌশলগত চালচালনও করতে সক্ষম। বিশ্লেষকদের মতে এই মিসাইলগুলো কেবল যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য নয়, বরং স্থল লক্ষ্যবস্তুকেও আঘাত হানতে সক্ষম। এর মানে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর জুড়ে থাকা সামরিক ঘাঁটিগুলো সরাসরি ঝুঁকিতে পড়তে পারে।
নৌ বিশ্লেষক অ্যালেক্স লাক বলেন, রেড সি ও অন্য অঞ্চলে যুক্তরাষ্ট্র ভালো প্রতিরক্ষা সক্ষমতা দেখিয়েছে, কিন্তু চীনের নতুন অস্ত্রগুলো আরও উন্নত হতে পারে এবং যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভাণ্ডারকেও চাপে ফেলতে পারে। এই অস্ত্রের কৌশলগত গুরুত্ব স্পষ্ট। তাইওয়ান বা দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যদি কোনো সংঘাত শুরু হয়, তাহলে চীনের হাতে থাকা এই ক্যারিয়ার কিলার ক্ষেপণাস্ত্রগুলো আমেরিকার শক্তি প্রক্ষেপণকে ভয়ঙ্করভাবে জটিল করে তুলতে পারে। সবশেষে বিশ্লেষকরা বলছেন, চীনের নতুন ক্ষেপণাস্ত্র প্রদর্শন আসলে এক ধরনের কৌশলগত বার্তা। এটি শুধু সামরিক শক্তির প্রদর্শনী নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কাছে কঠিন হুমকি। প্রশান্ত মহাসাগরে এখন আর একচেটিয়া পশ্চিমা আধিপত্য বজায় রাখা সহজ হবে না। ডোনাল্ড ট্রাম্পের চাপ কাছে আনছে দুই শত্রু দেশকে, এমন খবরই এখন আন্তর্জাতিক মিডিয়ার বড় খোরাক হয়ে দাঁড়িয়েছে। তবে বিশ্ব মোড়লের মতিগতি বোঝাও মুশকিল। কতক্ষণ সুবাস ছড়াবে দুই শত্রু রাষ্ট্র ভারত আর চীনের কাছে আসার গল্প, সেটাই এখন দেখার বিষয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র আপাতত চীনকে নাড়াবে না, তবে ভারত যদি বাড়াবাড়ি করে তাহলে মোদি সরকার ট্রাম্পের পক্ষ থেকে আরও বিপদে পড়তে পারে। দীর্ঘ ৩ বছরের টানাপোড়েন ও কূটনৈতিক অচলাবস্থার পর ভারত ও চীন সম্পর্কের নতুন অধ্যায়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশিয়ার দুই বৃহৎ শক্তি ও বিশ্বের অন্যতম বড় অর্থনীতির দেশ দুটি কি তবে এবার বৈরিতা পেছনে ফেলে নতুন বন্ধুত্বের পথে হাঁটতে চলেছে? সেই প্রশ্ন এখন সামনে এসেছে। সোমবার সন্ধ্যায় নয়াদিল্লিতে বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এটি ছিল ওয়াং ইয়ের প্রায় ৩ বছর পর প্রথম ভারত সফর। কূটনৈতিক মহল মনে করছে এ বৈঠক শুধু সীমান্ত বিরোধ বা আনুষ্ঠানিক কূটনীতি নয়, বরং দুই দেশের দীর্ঘ তিক্ত সম্পর্ক কাটিয়ে ওঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সফরের অংশ হিসেবে ওয়াং ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন, যা ভারত চীন সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। ২০১৯ সালের পর থেকে ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকেছিল। লাদাখ সীমান্তে সংঘর্ষ, গালোয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘাত এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বিরোধের কারণে দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার ক্ষেত্র সংকুচিত হয়ে যায়। করোনা মহামারী শুরুর পর ভিসা ও ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় কূটনৈতিক ও সাংস্কৃতিক বিনিময়ও থেমে যায়। ওয়াং ইয়ের বর্তমান সফর সেই স্থবিরতা কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত উচ্চ শুল্ক নীতি শুধু চীন নয়, ভারতের অর্থনীতিতেও বড় চাপ তৈরি করেছে। রপ্তানি ও আমদানি উভয় ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হচ্ছে এশিয়ার দুই দেশ। বিশ্লেষকদের মতে এ কারণেই ভারত ও চীন নিজেদের পারস্পরিক দূরত্ব কমানোর চেষ্টা করছে। ওয়াং ই বৈঠকে বলেন, হাতি ও ড্রাগনকে একসঙ্গে নাচানোই সঠিক পথ। তার বক্তব্যে স্পষ্ট, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে ভারত ও চীনের ঘনিষ্ঠ সহযোগিতা অপরিহার্য। যদিও সম্পর্কের পূর্ণ পুনর্গঠনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। বেইজিং বরাবরই ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র এবং সন্ত্রাস বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে দিল্লির কাছে পাকিস্তানি অন্যতম প্রধান নিরাপত্তা হুমকি। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তান ইস্যুতে কোনো সমাধান না হলে ভারত চীন সম্পর্কের উন্নতি পুরোপুরি বাস্তবায়ন করা কঠিন হবে। তবে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দুই দেশের সহযোগিতা অব্যাহত রয়েছে। ব্রিক্স, সাংহাই সহযোগিতা সংস্থা এবং জলবায়ু পরিবর্তন সহ বৈশ্বিক নানা ইস্যুতে ভারত ও চীন পরস্পরের সঙ্গে কাজ করছে। বিশ্লেষকদের মতে এই সহযোগিতা যদি আরও জোরদার হয়, তবে অর্থনীতি থেকে শুরু করে ভূরাজনীতির ভারসাম্যেও বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ভারত ও চীন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশগুলোর মধ্যে শীর্ষ 2-এ রয়েছে। একই সঙ্গে তারা বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির অন্যতম। এই দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার হলে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বৈশ্বিক অর্থনীতিতেও বড় প্রভাব পড়বে। তাই ওয়াং ইয়ের এই সফরকে অনেকেই ভারত-চীন সম্পর্কে টার্নিং পয়েন্ট হিসেবে দেখছেন। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে চরম শত্রু হিসেবে পরিচিত দুই দেশ যদি আস্থা ও পারস্পরিক স্বার্থে একসঙ্গে এগিয়ে আসে তবে এশিয়ার ভূ রাজনীতি নতুন ভারসাম্য পাবে। এখন প্রশ্ন হচ্ছে, সীমান্ত বিরোধ, পাকিস্তান ইস্যু এবং পারস্পরিক অবিশ্বাস কাটিয়ে উঠতে পারবে কিনা দিল্লি ও বেইজিং। সময় দেবে তার উত্তর। All they talked about was security. I said, let me make the deal first. 5 বড় ন্যাটো মিত্র দেশের সেনাপ্রধানরা বসেছেন এক টেবিলে। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ফিনল্যান্ড ও ইতালির সামরিক নেতৃত্বের এই বৈঠক ঘিরে তীব্র আলোচনা চলছে। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র সরাসরি আকাশ সেনা সহায়তা দিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ইঙ্গিতের এই বৈঠককে বিশ্ব দরবারে গুরুত্বপূর্ণ করে তুলে ধরা হয়েছে। এই বৈঠকের পরদিনই ন্যাটোর আরও বড় সম্মেলন হতে যাচ্ছে। 32টি সদস্য দেশের সেনাপ্রধানরা অনলাইনে যোগ দেবেন ব্রাসেলস থেকে আয়োজিত ওই বৈঠকে। আলোচনার বিষয়ে ইউক্রেনের জন্য নতুন ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া সম্ভব কিনা এবং সেই প্রতিশ্রুতির আওতায় ন্যাটো কতদূর যাবে। ট্রাম্পের সর্বশেষ মন্তব্যই হঠাৎ করে এই তৎপরতা বাড়ায়। ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে তিনি বলেছেন, ইউক্রেনকে রক্ষা করতে হলে যুক্তরাষ্ট্রের আকাশ সেনা পাঠানোর বিষয়টি খতিয়ে দেখা উচিত। জেলেন্সকি ইউরোপীয় নেতাদের নিয়ে হোয়াইট হাউসে গিয়েছিলেন শান্তি আলোচনায় গতি আনতে। তার ঠিক একদিন পরেই এই ঘোষণা এলো। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ওয়াশিংটনের বৈঠকে শুধু ইউরোপের 5 প্রধান মিত্রই ছিলেন সরাসরি উপস্থিত। তবে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান এবং ন্যাটোর সর্বোচ্চ সামরিক কমান্ডার অ্যালেক্সাস গ্রিনকুইচ। প্রতিরক্ষা সূত্র বলছে, আপাতত সীমিত এজেন্ডা, এর মধ্যে মঙ্গলবারের বৈঠক এবং বুধবারের ন্যাটো মিটিং। তবে পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে, তাই নতুন করে অতিরিক্ত বৈঠক ডাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ন্যাটো কি সত্যি ইউক্রেনকে কঠিন নিরাপত্তা নিশ্চয়তা দেবে, নাকি আবারও শুধু রাজনৈতিক বিবৃতি দিয়েই থেমে যাবে? এমন প্রশ্ন ঘুরছে বিশ্লেষকদের মস্তিষ্কে। কারণ একদিকে রাশিয়ার যুদ্ধক্ষেত্রের অগ্রগতি, অন্যদিকে ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য, দুটো মিলে মিত্রদের মধ্যে নতুন সমীকরণ তৈরি করেছে। Everyone's talking about the other day. All they talked about was security. I said, let me make the deal first. বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের বক্তব্যের প্রভাব দুই দিকেই যেতে পারে। একদিকে ইউক্রেন পেতে পারে বাড়তি কূটনৈতিক ও সামরিক নিশ্চয়তা, অন্যদিকে রাশিয়া এটিকে সরাসরি ন্যাটো যুক্তরাষ্ট্রের হুমকি হিসেবে ধরে নিলে যুদ্ধ আরও ভয়াবহ মোড় নিতে পারে। তাই ব্রাসেলস বৈঠককে ঘিরে পুরো ইউরোপ এখন সজাগ দৃষ্টি রাখছে। তাইওয়ানের সেনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাস সরাসরি সতর্ক করেছে, মার্কিন তাইওয়ান সামরিক সহযোগিতা শুধু দ্বীপটির নিরাপত্তা নয়, বরং গোটা তাইওয়ান প্রণালীকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এবারের মহড়ায় অংশ নিয়েছে 5 শতাধিক তাইওয়ানিজ সেনা। যুক্তরাষ্ট্রের মিশিগানে আয়োজিত বার্ষিক নর্দার্ন স্ট্রাইক মহড়ায় মোট 35টি অঙ্গরাজ্য ও 9টি বিদেশি বাহিনী অংশ নেয়। তাইওয়ানের সেনাদের অংশগ্রহণ এবারই প্রথম প্রকাশ্যে স্বীকৃতি পেলেও 2021 সাল থেকেই তাদের উপস্থিতি রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে ব্রিফিং নথি। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেইয়ং বলেছেন, তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের এই সামরিক সহযোগিতার বিরুদ্ধে চীন দৃঢ়ভাবে আপত্তি জানাচ্ছে। এসব মহড়া তাইওয়ানকে নিরাপত্তা দেবে না, বরং সংঘাতকে ত্বরান্বিত করবে। তিনি আরও যোগ করেন, ডিপিপি সরকার যতই মহড়ায় অংশ নিক বা যতই অস্ত্র পাক, তাইওয়ানকে চীন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র সফল হবে না। জাতীয় ঐক্যের পথে কোনো শক্তিই বাধা হতে পারবে না। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, মহড়ার অন্যতম লক্ষ্য হল তাইওয়ান সেনাদের জন্য দ্বীপ প্রতিরক্ষা কৌশল, উপকূল ও সামুদ্রিক এলাকায় যুদ্ধ পরিস্থিতির প্রস্তুতি জোরদার করা। মিশিগানের লেক অঞ্চল কাজে লাগিয়ে এই অনুশীলনকে আইল্যান্ড ডিফেন্সের বাস্তব সিমুলেশন হিসেবে বর্ণনা করেছে আয়োজকরা।
বিশ্লেষক ব্রাইস ব্যারোসের মতে তাইওয়ানের এই অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র ও মিত্ররা এখন নিয়মিতভাবেই তাইওয়ানের সঙ্গে ফোর্স অন ফোর্স প্রশিক্ষণ চালাচ্ছে। তার ভাষায় এটি কেবল প্রতীকী নয়, বরং ভবিষ্যতের যে কোনো উপকূলীয় সংঘাতের প্রস্তুতির ইঙ্গিত। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি তারা অ্যাব্রামস ট্যাঙ্ক, হাইমার্স রকেট সিস্টেম সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র পেয়েছে, যার মাধ্যমে সম্ভাব্য চীনা আক্রমণের বিরুদ্ধে প্রস্তুতি শক্তিশালী করা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আগেই বলেছিলেন, তাইওয়ান একদিন ঐক্যবদ্ধ হবে, আর এই ঐক্যের পথে কোনো শক্তিই বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করেছে, এই দশকের শেষ নাগাদ বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র তাইওয়ান সামরিক সহযোগিতা যতই গভীর হোক না কেন, এর প্রতিক্রিয়া আসবে চীনের পক্ষ থেকে। তাই প্রণালীর সংকট প্রশমনে শুধু মহড়া বা অস্ত্র নয়, টেকসই সমাধান খুঁজে বের করা জরুরি হয়ে পড়েছে। এবার পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন। বিশেষ করে স্থল, আকাশ ও সমুদ্র থেকে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিচ্ছে দেশটি। ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন, তিনি থাকতে চীন কখনোই তাইওয়ান আক্রমণ করবে না। আর তার ঘোষণার পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনী প্রস্তুত করতে। চীনের এই পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করা এবং তাইওয়ান নিয়ে শি জিনপিং এর নির্দেশে বেশ খানিকটা শঙ্কায় রয়েছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের দাবি, প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি চীন দ্রুত গতিতে তার পারমাণবিক বাহিনীর আকার ও সক্ষমতা বাড়াচ্ছে। এই প্রসঙ্গে রয়টার্সের এক প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, মার্কিন কৌশলগত কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন চলতি বছরের মার্চে কংগ্রেসকে জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন যে 2007 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকবে। এজন্য চীন স্থল, আকাশ ও সমুদ্র থেকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিচ্ছে। যদিও চীন তাদের 2023 সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে পুনর্ব্যক্ত করেছে যে তারা কোনো পরিস্থিতিতেই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। প্রথমে ব্যবহার নয়, এই নীতির আওতায় চীন প্রতিশ্রুতি দিয়েছে যেসব দেশে পারমাণবিক অস্ত্র নেই তাদের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহার করবে না এবং এমনকি ব্যবহারের হুমকিও দেবে না। এ বিষয়ে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, পারমাণবিক যুদ্ধে জয়লাভ সম্ভব নয় এবং তা শুরু করা উচিত নয়। তারা বলছে, চীন কেবল আত্মরক্ষামূলক পারমাণবিক কৌশল অনুসরণ করে এবং প্রথম ব্যবহার নয় নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বার্ষিক প্রতিবেদনে ভিন্ন চিত্র পাওয়া গেছে। সেখানে উল্লেখ করা হয়, চীনের প্রকাশ্য অবস্থান সত্ত্বেও তাদের সামরিক কৌশলে এমন পরিস্থিতি রয়েছে যেখানে প্রচলিত সামরিক আক্রমণের প্রতিক্রিয়ায় তারা প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে, বিশেষ করে যদি সেই আক্রমণ তাদের পারমাণবিক বাহিনী, কমান্ড বা নিয়ন্ত্রণ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে অথবা পারমাণবিক হামলায় সমপর্যায়ের ক্ষতি করে। গত বছরের শেষ দিকে প্রকাশিত পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানের প্রচলিত যুদ্ধে পরাজয় যদি চীনা কমিউনিস্ট শাসনের টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে, তাহলে বেইজিং প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে বলেছে, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে চীনা পারমাণবিক হুমকি নিয়ে প্রচারণা চালাচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা এবং চীনকে কলঙ্কিত করার একটি কৌশল। শিকাগো ভিত্তিক অলাভজনক সংস্থা বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট এর মূল্যায়নে বলা হয়েছে, বিশ্বের যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় চীন দ্রুত গতিতে তার অস্ত্রভান্ডার সম্প্রসারণ ও আধুনিকীকরণ করছে। বর্তমানে তাদের হাতে প্রায় 600টি ওয়ারহেড রয়েছে। সংস্থাটি আরও জানায়, চীন প্রায় 350টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করছে এবং রোড মোবাইল লঞ্চারের জন্য একাধিক নতুন ঘাঁটি গড়ে তুলছে। পিপলস লিবারেশন আর্মির হাতে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের জন্য মোট 712টি লঞ্চার রয়েছে। এর মধ্যে অন্তত 462টিতে এমন ক্ষেপণাস্ত্র বসানো সম্ভব যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম।
তবে বুলেটিনের তথ্য মতে PL এর অনেক লঞ্চার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য, যা মূলত আঞ্চলিক লক্ষ্যে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি এবং সেগুলোর বেশিরভাগই পারমাণবিক হামলার জন্য নির্ধারিত নয়। পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী 2030 সালের মধ্যে চীনে কার্যকরী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। তারা কম শক্তির নির্ভুল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে একাধিক মেগাটন বিস্ফোরণক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিস্তৃত সক্ষমতা অর্জনের লক্ষ্যে এগুচ্ছে। নেতানিয়াহু এবং নিজেকে যুদ্ধের নায়ক বললেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই মন্তব্যের পরই বড় পরিসরে ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইরান। উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে 2 দিনব্যাপী সাস্টেনেবল পাওয়ার 1404 ক্ষেপণাস্ত্র মহড়ার অপারেশনাল পর্ব শুরু করবে ইরান। বৃহস্পতিবার এই মহড়া অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। দেশটির নৌবাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন বলে সংবাদ প্রকাশ করেছে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ভারত মহাসাগর এবং ওমান সাগরে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভস্থ জাহাজ, বিমান ইউনিট, উপকূলীয় এলাকা থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশগ্রহণের মাধ্যমে 2 দিনব্যাপী এই মহড়া পরিচালিত হবে। ইরানের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আব্বাস হাসানি বলেছেন, দেশীয় দক্ষতার উপর নির্ভর করে শুরু হতে যাওয়া এই মহড়ার লক্ষ্য যুদ্ধ প্রস্তুতি ও জনসাধারণের আস্থা বৃদ্ধি করা, কর্মক্ষম পরিকল্পনা ও কমান্ড নিয়ন্ত্রণ ক্ষমতা উন্নত করা এবং প্রতিরোধ ক্ষমতা জোরদার করা। অস্ত্রশস্ত্র সম্পর্কে তিনি ব্যাখ্যা করেছেন, ভূপৃষ্ঠের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু এবং ধ্বংস করার জন্য স্বল্প, মাঝারি এবং দীর্ঘ পাল্লার বিস্তৃত পরিসরের নির্ভুল ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এই মহড়ায়। এতে ড্রোন অভিযানও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে প্রায় 2 বছর ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। বর্বর এই আগ্রাসনে নিহত হয়েছে 62,000-এরও বেশি ফিলিস্তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগও। তা সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ড। সংবাদ মাধ্যমটি বলছে, গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ICCর গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকা সত্ত্বেও নেতানিয়াহুকে যুদ্ধের নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রক্ষণশীল রেডিও উপস্থাপক মার্ক লেভিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ভালো মানুষ, তিনি এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। আমরা একসঙ্গে কাজ করেছি, তিনি যুদ্ধের নায়ক, মনে হয় আমিও তাই। যদিও গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে ইসরায়েলি এই প্রধানমন্ত্রীর উপর, নেতানিয়াহুর বিরুদ্ধে জবাবদিহির প্রচেষ্টা নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, তারা তাকে জেলে ঢোকানোর চেষ্টা করেছে, তবে তিনি ICCর গ্রেপ্তারি পরোয়ানার কথা বলেছেন নাকি ইসরায়েলে চলমান দুর্নীতির মামলার কথা বোঝাতে চেয়েছেন তা পরিষ্কার নয়। 2020 সাল থেকে দুর্নীতির অভিযোগে বিচারাধীন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে ক্ষমতাসীন অবস্থায় ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া প্রথম প্রধানমন্ত্রী। গত বছরের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ICC। এছাড়া গাজায় ধ্বংসাত্মক যুদ্ধের কারণে ইসরায়েলকে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতেও বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আয়াল জামিরও নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন। সেনাবাহিনী দ্রুত অতিরিক্ত 60,000 রিজার্ভ সেনা ডাকার প্রস্তুতি নিচ্ছে এবং আরও 20,000 সেনার মেয়াদ 40 দিন বাড়ানো হচ্ছে। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাটজ ও জামির দক্ষিণাঞ্চলীয় কমান্ড, জেনারেল স্টাফ, সামরিক গোয়েন্দা, অপারেশন বিভাগ এবং শিন বেতের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। প্রতিবেদন অনুযায়ী জামির দখল পরিকল্পনার ধাপগুলো তুলে ধরেন, যার মধ্যে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি আরও জোরদার করা বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।